সিলেট বোর্ড 2019 সালের। তো এই প্রশ্নটাতে দেয়া আছে কি এইচে, এই যে এইচে এটা একটা অ্যাসিড না ক্ষার হবে বলতো? অ্যাসিড। 20 মিলি 0.1 এম ঘনমাত্রার। এটা কিন্তু কে দেয়া আছে। 20 এর জায়গায় কত? ও 200। হ্যাঁ, এটা 200 মিলি। 200 মিলি 0.1 এম এটা দ্রবণ দেয়া আছে। এটা কে এক্স বলছে, তো এটার কিন্তু কে মানে বিয়োজন ধ্রুবক দেয়া আছে 1.8 10⁻⁶। তো এটা মৃদু অ্যাসিড না তীব্র অ্যাসিড বলো তো এখন? আমরা আগেই জানি যে যার আলফা মানে বিয়োজন মাত্রা বা বিয়োজন ধ্রুবকের মান দেয়া থাকে সেগুলোকে বলা হচ্ছে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার, যাদের ক্ষেত্রে দেয়া থাকবে। তো এটার কে দেয়া আছে, তাহলে এটা নিশ্চিত এটা মৃদু। ওয়াই পাত্র বলে একটা পাত্র দেয়া আছে, এখানে বি ও এইচ থ্রি, কিন্তু এই যে থ্রি, এটা কিন্তু 50 মিলি 0.1 এম, তবে এখানে বলেই দিয়েছে এটা তীব্র ক্ষার, এটাতে কোনো ঝামেলা নাই। এইচ সি এটা 100 মিলি 0.1 এম, কে এর মান কিন্তু দেয়া আছে 1.7 10⁻⁷। এটা জেড পাত্র দেয়া আছে। এখন এবিসি এগুলো কোনো আসলে মনে করো কোনো মৌলের সংকেত বহন করছে না। তো ওরা বলছে যে ডি একটা মিক্সচার, অর্থাৎ এক্স আর ওয়াই মিশালে এটা হয়, আর ওয়াই আর জেড মিশালে ই মিক্সচারটা তৈরি হচ্ছে। এই গ এক্স দ্রবণের পিএইচ কত? তো আমি এটা আর তোমাদের একটু অ্যান্সারটাকে এবার শর্টকাট করে দেই। এই যে এক্স যে দ্রবণটা দেয়া আছে আমি শর্টকাট করে দিচ্ছি এইচ এ। এটা এমনিতেই বলা আছে মৃদু, কারণ হচ্ছে বিয়োজন মাত্রা দেয়া আছে। এটা একটি মৃদু অ্যাসিড, এটা হাইড্রোজেন আয়ন আর হচ্ছে অ্যানায়ন তৈরি হলো। তো এটা তোমরা কি করবা, কে সমান আমরা জানি হাইড্রোজেন আয়ন আর হচ্ছে অ্যানায়ন। এইটা লেখার পর নিচে এইচে লিখে দিলা, দিয়ে আমরা এখানে হাইড্রোজেন আয়নটার উপরে স্কয়ার লিখতে পারি কিনা? হাইড্রোজেন আয়নের উপরে স্কয়ার লেখা যায়, কারণ এটা বিয়োজিত হলে যতগুলো হাইড্রোজেন তৈরি হয় ততগুলো অ্যানায়নও তৈরি হয়। সুতরাং ওইটার উপরে আমরা স্কয়ার দিতে পারি, অর্থাৎ এইটার ঘনমাত্রা সমান এইটার ঘনমাত্রা, সুতরাং এইটার পরিবর্তে একটা হাইড্রোজেন লিখতে পারি। আর এইখানে আছে এইচে। তো এই মানগুলো কিন্তু দেয়া আছে, এই মানটাও দেয়া আছে, এটাও দেয়া আছে, ঘনমাত্রা 0.1 এম দেয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে আমি একবারে করতেছি 0.1 এম আর কে হচ্ছে 1.8 10⁻⁶ সমান হাইড্রোজেন আয়ন স্কয়ার। তো অতএব তোমরা কিন্তু এখান থেকে হাইড্রোজেন আয়নটা বের করতে পারো, করলে রুট ওভার এখানে এই মানটা বসাই দিবা, দিলে এখানে 0.18 10⁻⁶ এটা হিসাব করলে বের হয়ে যাবে। হ্যাঁ, অতএব তোমরা মাইনাস লগ দিয়ে উভয় পাশে যদি গুণ করো তাহলে এখানেও মাইনাস লগ লিখবা, যে মানটা বের হবে সেটা এখানে বসাই দিতে হবে। কত বের হচ্ছে একটু বের করো দেখি, পারো কিনা। তারপর ওই মানটা বসানোর পর এইটাই মানে হলো পিএইচ সমান হলো, এই হলো অ্যান্সার, এখানে যেটা বের হবে সেটাই অ্যান্সার। এখানে 2.37, এইটা হলো ঘ নম্বরে ডি ও ই মিশ্রণের মধ্যে মধ্যে কোনটি বাফার দ্রবণ হবে, কোনটি বাফার দ্রবণ হবে। এটা ওরা কি বলছে, গাণিতিক ভাবে একেবারে ব্যাখ্যা করে দেখাতে বলছে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদের কাজটা হলো যে ডি আর ই এই দুইটার মধ্যে আমরা কোনটাকে বাফার হিসাবে ধরতে পারি, এটাকে আমাদের গাণিতিক ভাবে প্রমাণ করে দেখাতে হবে। তো শুরুতেই আমরা আসি আমরা ডি মিশ্রণে। তো প্রথমে তোমরা যে কাজটা করবা সেটা হলো যে আমরা আগে ডি মিশ্রণ দেখবো আর ই মিশ্রণে দেখবো। যেখানে আমরা বলবো যে এখানে যেহেতু অ্যাসিড আর তার লবণ আছে, তাহলে বাফারটা হতে হলে, বাফার হতে হলে কি হতে হবে, আমাদের কাজটা আছে বাফার হতে হলে মিশ্রণে কি থাকতে হবে, অতিরিক্ত অ্যাসিড মানে মৃদু অ্যাসিড, অ্যাসিড গুলো দুইটাই মৃদু, মৃদু অ্যাসিড ও অ্যাসিডটির লবণ থাকতে হবে। হ্যাঁ, অ্যাসিডটির লবণ থাকতে হবে, থাকতে হবে, এই হলো আমাদের শর্ত। তাহলে বাফার দ্রবণ হতে হলে মিশ্রণটির মধ্যে অতিরিক্ত মৃদু অ্যাসিড থাকতে হবে আর অ্যাসিডটার লবণ থাকতে হবে। তো যে মিক্সার ডি এবং ই মিক্সারের মধ্যে যে মিক্সারটাতে আমরা দেখব অ্যাসিড বেশি আছে, সেই মিক্সারটাতে আমরা মনে করব যে সেটাই বাফার হবে।
তো এখন এই কাজটা করতে গেলে আমাদের শুরুতেই আমরা আসবো এক্স পাত্রে মোল সংখ্যা, এখানে মোল সংখ্যা, এখানে মোল সংখ্যা, আবার সবগুলোতে মোল সংখ্যাগুলো বের করি। এক্স পাত্রে, হ্যাঁ, এক্স পাত্রে আমি কিন্তু খুব শর্টকাট করে দিচ্ছি। এক্স পাত্রে এইচ এর মোল সংখ্যা, এইচ এর মোল সংখ্যা সংখ্যা তো আমি এটা দিচ্ছি এন এক্স, এই এক্স পাত্রের জন্য এক্স দিয়ে দিলাম। তো মোল সংখ্যা মানে কি বলতো? সূত্রটা কি ছিল আমাদের মোল বের করার? ভিএল আর এস ছিল কিনা? ভিএল আর এস। ভিতে হচ্ছে আয়তন কিন্তু লিটারে, এস মানে হচ্ছে ঘনমাত্রা। তাহলে 200 ছিল ইন্টু 10⁻³ এটা লিটার হয়ে গেল, ঘনমাত্রা 0.1, এত মোল হয়ে গেল, এটা এত মোল। তো এটাকে যদি তোমরা হিসাব করো তাহলে 20 ইন্টু 10⁻³ মোল, এটা এক্স পাত্রে পেলাম। ওয়াই পাত্রে আমরা বিওএইচ 3 এর মোল সংখ্যা যদি বের করি এন ওয়াই, এটা কিন্তু ক্ষার, এখানেও ভিএল আর হচ্ছে এস। তো এখানে মানটা আমরা যদি বসাতে চাই তাহলে 50 ইন্টু 10⁻³ ইন্টু সবই কিন্তু 0.1, এত মোল। তো এটা যদি হিসাব করি 5 ইন্টু 10⁻³ মোল। এবার হচ্ছে জেড পাত্রে আমরা এইচ সি এর মোল সংখ্যা যদি বের করি তাহলে আমরা লিখব এন জেড, যেহেতু জেড পাত্র এই জন্য ভিএল আর হচ্ছে এস। তো এখানেও আমরা মানগুলো বসাবো 100 ইন্টু 10⁻³ ইন্টু 0.1। তো এই জায়গায় আমরা যেটা পাবো 10 ইন্টু 10⁻³ মোল। তো তোমরা মোটামুটি এখন বোধহয় বুঝে গেছো যে অ্যাসিড কোথায় বেশি আর কোথায় কম আছে। তো এটা দেখলেও কিন্তু আমরা বলতে পারবো না যে আসলে কাকে কাকে মেশালে কি হবে, ঠিক আছে? কেননা বিক্রিয়া যতক্ষণ আমরা দেখবো না ততক্ষণ বুঝতে পারবো না। কারণ এইখানে এর বি ওএইচ 3 আছে, অর্থাৎ এইটা দেখো, এটাকে বলা হচ্ছে এর ক্ষারক অম্লত্ব হচ্ছে 3 আর এগুলোর ক্ষারকত্ব 1 করে। কাজেই আমরা মোলটা বের করে ফেললাম। এখন আমরা আসবো বিক্রিয়া। এখন ডি মিশ্রণে, দেখো তো দেখতে পাচ্ছ কিনা? ডি মিশ্রণে, মিশ্রণে বিক্রিয়া, আমাদের বিক্রিয়াটা কি হবে? এইচ এ, দেখো একটু এইচ এ প্লাস আমরা এই যে ডি তে কিন্তু এক্স আর ওয়াই ছিল, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই, এইচ এ প্লাস বিওএইচ 3, এইটা কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে বি এ হবে, এই দেখো বি এ 3 প্লাস হবে 3 অণু পানি হবে। তোমরা যদি চিন্তা করো যে এটার কিন্তু 3 মোল লাগলে এটার কত মোল লাগে? হ্যাঁ, এটার লাগে 1 মোল। দেখো এর যদি লাগে 3 মোল, এর লাগে 1 মোল। একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে। তো বিক্রিয়ার সময় এটার মোল সংখ্যা কত ছিল? দেখো প্রাথমিক অবস্থায় আমরা বলবো যে এটার প্রাথমিক অবস্থায় ছিল ওই যে 20 ইন্টু এত, প্রাথমিক অবস্থায়। তাহলে এটার প্রাথমিক অবস্থায় ছিল টি সমান 0, মানে এটাই প্রাথমিক অবস্থা। এইখানে ছিল 20 ইন্টু 10⁻³ এত মোল, আর এইটা প্রাথমিক অবস্থায় ছিল 5 ইন্টু 10⁻³ মোল। তো এটা তো 0 ছিল, এটাও 0 ছিল প্রাথমিক অবস্থায়। এখন দেখো বিক্রিয়া শেষে আমরা বলবো, বিক্রিয়া শেষে আমরা যদি বলি এটা প্রাথমিক অবস্থায় T0 মানে শুরুতেই আর কি, এটা এত মোল ছিল। এবার বিক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন কি হবে বলতো? এইখান থেকে মানে এই জিনিসগুলো এখানে যাবে কিনা, কতটুকু এখন যাবে? এর যদি 1 গুণ হয় এর কয় গুণ যাবে? 3 গুণ যাবে কিনা? 3 গুণ যাবে। তাহলে এইখানে মাথায় রাখতে হবে 20 ইন্টু 10 কোনটা লিমিটিং রিয়াজেন্ট? দেখো এইটা বেশি, তাহলে এই যে -3 ইন্টু এইটা 3 গুণ যাবে, কিন্তু 3 ইন্টু 5 ইন্টু 10⁻³ তো বিয়োগ করলে বোধহয় টিকে এটা, এটা থাকে 5 ইন্টু
10⁻³ মোল, আর এইটা পুরোটাই 0 হয়ে যায়। এইখানে এই যে যেটা চলে যায়, এই যে যেটা চলে যায় সেটা এইখানে কিন্তু চলে আসে, তাহলে 3 × 5 10⁻³ এটার হিসাব দেখাবো না আমরা। সেটা কত হয়? 15 × 10⁻³ এত মোল। কারণ এর একটা অণু এর 3টা অণুকে নিয়ে মারা যায়, তাহলে এর একটা অণু এই যে এই পরিমাণ মারা গেলে এর 3 গুণ পরিমাণ ওকে নিয়ে মারা যাবে সে। তাহলে এই যে 3 গুণ পরিমাণ মারা গেছে, এই যে বিয়োজন মাত্রার সময় এই যে এটা এখানে 3 থাকলে -3 দিই, 3 আলফা লিখি আমরা, সেই হিসাবে এই পরিমাণে গেছে। তাহলে যেই পরিমাণে মারা গেছে, এই পরিমাণ মারা গেছে, এই মারা যাওয়ার পরিমাণটা এইখানে আসছে, এইখানে এসে জেন্দা হয়েছে, তাহলে এই যে এটা মোল। তাহলে দ্রবণে কিন্তু এইটা থাকে আর এইটা থাকে। দেখো তাহলে এটা লবণ কি না? তাহলে বিক্রিয়া শেষে আমরা কি বলতে পারি? বিক্রিয়া শেষে, হ্যাঁ, এইখানে আমরা বলবো বিক্রিয়া শেষে অতিরিক্ত অ্যাসিড থাকে কি? এইতে কত মোল থাকতেছে? 5 × 10⁻³ মোল। এবং লবণ, এই লবণটা কি? Ba3 থাকে 15 × 10⁻³ মোল থাকে আর কি। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, বিক্রিয়া শেষে অ্যাসিড থাকতেছে কতটুকু আর লবণ কতটুকু থাকতেছে, এটা আমরা পেয়ে গেলাম। যেহেতু, হ্যাঁ, আমরা বলতে পারি যেহেতু ডি দ্রবণে, ডি মিশ্রণে মৃদু অ্যাসিড ও এর লবণ থাকে, তাই মিশ্রণটি কি হবে? মিশ্রণটি একটি বাফার মিশ্রণ হতে পারে, বাফার মিশ্রণ হবে, বাফার দ্রবণ হবে। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম যে হ্যাঁ, ডি মিশ্রণটা একটা বাফার হবে, কারণ ওর মধ্যে লবণ আছে আর ওই অ্যাসিডটা বেশি পরিমাণে রয়ে গেছে, তাহলে এটা বাফার। এটা ই মিশ্রণে, ই মিশ্রণে তাহলে বিক্রিয়া কি হবে? ই মিশ্রণে আমরা এবার এখানে দেখি, ই মিশ্রণে বিক্রিয়াটা হবে HC প্লাস হচ্ছে BOH3। এইবার বিক্রিয়া যদি হয় তাহলে এটাকে 3 গুণ লাগবে, BC3 প্লাস 3 অণু পানি হবে। তো এটা যখন T = 0 মানে প্রাথমিক অবস্থায় ছিল, তখন এইটার কিন্তু মোল সংখ্যা একটা ছিল সম্ভবত, HC এর মোল সংখ্যা কত ছিল? 10 × 10⁻³ ছিল কি এত মোল, আর এইটা কত ছিল? 5 × 10⁻³ মোল। তো প্রাথমিক অবস্থায় এটাও ছিল না, এটাও ছিল না। বিক্রিয়া শেষে দেখো মানগুলো দেখো, আমি মিশিয়ে ফেলছি তো বুঝতে পারছি না। বিক্রিয়া শেষে এইখান থেকে একে 3 গুণ নিয়ে মারা যাবে কিনা? তাহলে যদি আমরা 10 × 10⁻³ মাইনাস 3 × 5 × 10⁻³ লিখি, তো এইখানে কি হয় দেখো তো, বিয়োগ করলে মাইনাস হয়, -5 × 10⁻³ মাইনাস হয়। তো এটা কিন্তু সম্পূর্ণ শেষ হবে না, দেখো এখানে কিন্তু মাইনাস হয়, তার মানে এটা শর্ট আছে, এটা কম আছে, এটাই বেঁচে যায়। কি বুঝতে পার? এইটা হওয়ার কথা, কিন্তু এটা সম্ভব নয়, কারণ এইটাই বেশি থাকে আর এটা কম থাকে, এটা মাইনাস হয়। তো এইখানে যেহেতু মাইনাস হয়, এইটা প্লাস হয়ে যায়, তার মানে এর সম্পূর্ণটাকে শেষ করতে গেলে, এর দ্বিগুণ, আরো মানে এর 1 গুণ পরিমাণ লাগবে। হ্যাঁ, এত পরিমাণ দরকার ছিল, তার মানে এর সম্পূর্ণটা এর সাথে বিক্রিয়া করতে পারে না, এইটা প্রয়োজন। যেহেতু এখানে তাহলে কি হবে, আমরা বলি যে এখানে কিন্তু লিমিটিং রিয়াজেন্টটা কি দাঁড়াচ্ছে? তাহলে এইটা হচ্ছে লিমিটিং, এইটা শেষ হবে কিন্তু এটা শেষ হবে না, এটা শেষ হবে কিন্তু এটা শেষ হবে না। তাহলে আমরা এখানে বিক্রিয়া শেষে এইটা না লিখে আমরা এই জায়গায় এবার লিখবো যে এইটা তো পুরোটাই চলে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0, কিন্তু এখান থেকে 5 × 10⁻³ এইটা থেকে তাহলে এর
এর যদি 1 মোল, তাহলে এর কত মোলের সাথে বিক্রিয়া করে? 1/3 এত মোলের সাথে বিক্রিয়া করে। তাহলে এইখান থেকে মাইনাস হবে এই যে এর মোলের অর্ধেক, এর অর্ধেক মোল পরিমাণ সে বিয়োজিত করবে, অর্থাৎ 10/12 দিন 1/3 ইন্টু 10 ইন্টু 10⁻³ এই যে এই পরিমাণ বিক্রিয়া করবে। করলে তোমরা একটা হিসাব বের করো তো, 10 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 10 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3.33। 5 থেকে 3.33 বাদ দিলে কতটুকু থাকে? 1.67 ইন্টু 10⁻³ মোল এইটা থাকে, এটা 0 হয়ে যায়। আর এই যে এটা যে 0 হয়ে গেল, এই পরিমাণ কিন্তু এই যে লবণটা হয় 10 ইন্টু 10⁻³ মোল। তাহলে কি হলো? বিক্রিয়া শেষে যেহেতু দ্রবণে এই বিক্রিয়া শেষে অতিরিক্ত তীব্র ক্ষার, হ্যাঁ অতিরিক্ত তীব্র ক্ষার, আবার মৃদু ক্ষার হলেও না হতো, অতিরিক্ত তীব্র ক্ষার ও এর লবণ থাকে, হ্যাঁ লবণ থাকে, তাই এই মিশ্রণটা ই মিশ্রণ কখনোই বাফার হবে না। এই মিশ্রণটি বাফার দ্রবণ নয়। এটা তাহলে কি দ্রবণ এবার বলো তো? এই দ্রবণটাকে বাফার না বলে এটাকে বলবো তাহলে এটি ক্ষারীয় দ্রবণ। হ্যাঁ এটি একটা ক্ষারীয় দ্রবণ, কারণ ক্ষার বেশি থাকে, ক্ষারীয় দ্রবণ। যদি ক্ষারটা মৃদু হতো তাহলে আমরা বলতাম যে এটা একটা ক্ষারীয় বাফার, কারণ মৃদু ক্ষার আর তার লবণ হয়তো থাকতো, তখন ক্ষারীয় বাফার বলতাম। এই দ্রবণটার পিএইচ মান কি হবে? এই দ্রবণটার পিএইচ মান হবে 7 এর চেয়ে বেশি হবে।